আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয় পৌরনীতি ও সুশাসন পরিচিতি। মানুষ সামাজিক জীব, অর্থাৎ একজন মানুষ সামাজিক জীব, সেই জন্য মানুষ স্বভাবতই নিঃসঙ্গ বসবাস করতে পারে না। তাই মানুষ কখনো একা থাকতে পারে না। আপনি নিজেই চিন্তা করুন, আপনি কখনো একা থাকতে পারেন না, অ্যালোন থাকতে পারেন না। নির্দিষ্ট সময় পর আপনার কাউকে না কাউকে বিভিন্ন কারণে প্রয়োজন হয়ে যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ আপনজনদের নিয়ে থাকতে চায়। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল এই জন্যই বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না সেই হয়তো পশু নয়তো দেবতা। আবার বলছি, অ্যারিস্টটল বলেছেন মানুষ সামাজিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয়তো পশু নয়তো দেবতা। সেই জন্য তিনি ইংলিশে বলেছেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অর পলিটিক্যাল অ্যানিমাল। তিনি কিন্তু এখানে হিউম্যান বলেননি, তিনি কি বলেছেন? অ্যানিমাল বলেছেন। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মানুষ হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ভেতর মনুষ্যত্ব না আসে। সেজন্য বলছে ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল অ্যান্ড এ ম্যান হু ইজ নট এ মেম্বার অফ সোসাইটি, এবং যে সমাজের মেম্বার নয়, ইজ এইদার গড অর এ বিস্ট, হয়তো দেবতা নয়তো পশু। নাগরিক জীবনের প্রত্যেকটি দিক নিয়ে যেই শাস্ত্র আলোচনা করে তাই হলো পৌরনীতি ও সুশাসন। আমরা আবার একটু একটা গ্লান্স দিচ্ছি। সর্বপ্রথম অ্যারিস্টটলের ধারণা মতে তিনি একটা ধারণা দিয়েছেন, সেটি হচ্ছে মানুষ হচ্ছে সামাজিক জীব। সাধারণত মানুষ কখনো একা বসবাস করতে পারেন না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে অবশ্যই মানুষজন তাদের আপনজনদের নিয়ে একসাথে থাকতে চায়, একসাথে চলতে চায় এবং একটা পরিবার গঠন করতে চায়। সেই জন্য রাষ্ট্রবিজ্ঞান জনক অ্যারিস্টটল বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না সে হয়তো পশু নয়তো দেবতা। A man is by nature a social and political animal, and a man who is not a member of society is either god or a beast. যে সমাজে বসবাস করে না সে হয়তো দেবতা নয়তো পশু। অর্থাৎ আপনি যদি পরিপূর্ণ মানুষ হতে চান আপনাকে কোথায় বসবাস করতে হবে? গুড, সমাজে। এবার নাগরিক জীবনের প্রত্যেকটি দিক নিয়ে যেই শাস্ত্র আলোচনা করবে তাকে কি বলে? পৌরনীতি বলে। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার ধারণা পেয়েছি, সেটা হচ্ছে নাগরিকদের নিয়ে একটা শাস্ত্র আলোচনা করবে, এই শাস্ত্রটির নামই হচ্ছে পৌরনীতি। ওকে, এবার আমরা একটু পৌরনীতির ধারণাতে যাই। সিভিক্স একটি ইংরেজি শব্দ। সিভিক্স একটি ইংরেজি শব্দ। শব্দটি এসছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। আবার বলছি, সিভিক্স একটি ইংরেজি শব্দ। এই শব্দটি এসছে ইংরেজি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস অর্থ যথাক্রমে নাগরিক, সিভিটাস অর্থ এবং নাগররাষ্ট্র, আর সিভিক্স অর্থ আপনারা আগেই পেয়েছেন, সেটা হচ্ছে পৌরনীতি। তাহলে আমরা আবার বলছি, সিভিক্স শব্দটি এসছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস অর্থ হচ্ছে নাগরিক, সিভিটাস অর্থ হচ্ছে নগররাষ্ট্র। দ্যাটস ফাইন। ওকে, এটাও শেষ। এবার আসি, প্রাচীন একটি ভাষা ছিল অনেক অনেক আগে। প্রাচীন সংস্কৃত ভাষায় নগরকে বলা হতো পুর বা পুরী। কি বলা হতো? পুর বা পুরী। প্রাচীন সংস্কৃত ভাষায় নগরকে বলা হতো পুর বা পুরী। যারা পুরে বা পুরীতে বসবাস করতেন তাদেরকে বলা হতো পুরবাসী। যেমন একটা সহজ কনসেপ্ট দিই, ধরুন কেউ চট্টগ্রামে বসবাস করে, তাকে আমরা কি বলি? চাটগাঁবাসী। কেউ ঢাকা বসবাস করে, তাকে আমরা কি বলি? ঢাকাবাসী। কেউ লন্ডনে বসবাস করে, তাহলে আমরা বলি লন্ডন প্রবাসী। কেউ যদি দেখে যে পাহাড়ে বসবাস করে, তাহলে আমরা বলি তাকে পার্বত্যবাসী বা পাহাড়বাসী। ঠিক একইভাবে যারা পুরে বসবাস করেন তাদেরকে কি বলা হয়? ইয়েস, রাইট, পুরবাসী। কি হবে? পুরবাসী। ওকে, সেই জন্য নাগরিক জীবনের অন্য একটি নাম ছিল পৌরজীবন। আমরা পড়ছি কোথায় থেকে? সংস্কৃত ভাষায় নগরকে বলা হতো পুর এবং পুরী। যারা নগরে বসবাস করতেন তাদেরকে বলা হতো পুরবাসী, এবং পৌরবাসীর অপর নামই হচ্ছে কি? নাগরিক জীবন। ভেরি গুড। নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নামই হলো পৌরনীতি। নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নামই হলো পৌরনীতি। নাগরিক জীবন সম্পর্কিত যে বিদ্যা সেটি হচ্ছে কি? পৌরনীতি। এরপর আসি, তখন প্রাচীন গ্রিসে ছোট ছোট কিছু নগর ছিল। প্রাচীন গ্রিসে কি ছিল? ছোট ছোট নগর ছিল।
সেই নগরগুলোকে বলা হতো নগররাষ্ট্র। আবার বলছি, প্রাচীন গ্রিসে ছোট ছোট যেই গ্রাম, মহল্লা, শহরগুলো ছিল, নগরগুলো ছিল, সেগুলোকে বলা হতো নগররাষ্ট্র। কি বলা হতো? নগররাষ্ট্র। প্রাচীন গ্রিসে ছোট ছোট নগরকে বলা হতো নগররাষ্ট্র, কিন্তু প্রত্যেককে নাগরিক বলা হতো না। অর্থাৎ সেখানে যারা বসবাস করতেন তাদেরকে নাগরিক বলা হতো না। পার্সনদেরকে কি বলা হতো না? নাগরিক বলা হতো না। কাদেরকে নাগরিক বলা হতো তাহলে? হ্যাঁ, যারা রাষ্ট্রীয় বিভিন্ন কাজে অংশগ্রহণ করতেন, সরকারের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন, তাদেরকে কি বলা হতো? নাগরিক বলা হতো। তাহলে আপনাদের পরীক্ষায় যদি আসে প্রাচীন গ্রিসে কাদেরকে নাগরিক বলা হতো? প্রাচীন গ্রিসে যারা সরকারের অথবা রাষ্ট্রীয় বিভিন্ন কাজে অংশগ্রহণ করতেন, জড়িত থাকতেন, লিপ্ত থাকতেন, তাদেরকে কি বলা হতো? তাদেরকেই নাগরিক বলা হতো। এবার তাহলে যদি বলা হয় প্রাচীন গ্রিসের কাদেরকে নাগরিক বলা হতো না? যারা রাষ্ট্রীয় কাজে, সরকারি কাজে অংশগ্রহণ করতেন না, তাদেরকে নাগরিক বলা হতো না। কোথায়? প্রাচীন গ্রিসে। আর প্রাচীন গ্রিসের কথা কি বলেছি? প্রাচীন গ্রিসে ছোট ছোট নগরগুলোকে বলা হতো নগররাষ্ট্র। ওকে, ফাইন। এবার আসি, পৌরনীতি হচ্ছে একটি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নোট ইট ডাউন। মাথায় রাখতে হবে, যদি বলা হয়ে থাকে পৌরনীতি কি, তাহলে অবশ্যই মনে রাখবেন পৌরনীতি হচ্ছে একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। অবশ্যই মাথায় রাখবেন পৌরনীতি একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। বারবার বলছি, যদি কখনো পরীক্ষায় আসে পৌরনীতি কি, যদি পরীক্ষায় আসে পৌরনীতি কি, তাহলে প্রথম এক কথায় উত্তর হবে পৌরনীতি একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। অর্থাৎ যেই শাস্ত্র পাঠ করলে আমরা নাগরিকের সমস্ত কিছু জানবো, নারী বুড়ি সম্পর্কে জানবো, সেটি হচ্ছে পৌরনীতি ও সুশাসন। তাহলে আবার বলছি, পৌরনীতি একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এবার আসি, নাগরিকের সমস্ত বিষয়বস্তু নিয়ে যেই শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। নাগরিকের সমস্ত বিষয়বস্তু নিয়ে, নাগরিকের সমস্ত বিষয়বস্তু নিয়ে যেই শাস্ত্র আলোচনা করে তাকে কি বলে? পৌরনীতি বলে। আবার বলছি, নাগরিকের সমস্ত বিষয়বস্তু নিয়ে যেই শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। নাগরিকের সমস্ত বিষয়বস্তু নিয়ে যেই শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। ওকে, এবার আমরা দেখি, সাধারণত একটা জিনিস খেয়াল করে থাকবেন আপনারা, পরীক্ষার সময় বিভিন্ন সময় দেখবেন পরীক্ষায় বলা হয়ে থাকে অমুক বিজ্ঞানীর মতে পৌরনীতি কি, অমুক বিজ্ঞানীর মতে এ বিষয়টা কি, অথবা এই সম্পর্কে অমুক বিজ্ঞানী কি বলেছেন। তো ঠিক একইভাবে পৌরনীতিতেও কিছু বিজ্ঞানীদের সংজ্ঞা মাঝে মধ্যে খোঁজা হয়। বিশেষ করে 1 এবং 2 নাম্বার অথবা 3 নাম্বার যখন আপনি বর্ণনামূলক প্রশ্ন লিখবেন, সৃজনশীল 3 এবং 4 অর্থাৎ খ এবং গ এবং ঘ লিখবেন, সেক্ষেত্রে আপনাকে কিছু রেফারেন্স টানতে হয়। সেই জন্য আমাদের কিছু সংজ্ঞা শিখতে হবে। এবার আমরা সংজ্ঞাগুলো একটু দেখি। নাগরিক, আমরা দেখেছি প্রথম একটা সংজ্ঞা পেয়েছি, সেটি হচ্ছে এফআই গ্লাউট। স্যার এফআই গ্লাউট তার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী, যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করে, তার অধ্যয়নই হলো পৌরনীতি। আবার বলছি, এফআই গ্লাউট এর মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় রাজনৈতিক সমাজের প্রতি দায়বদ্ধ ও কর্তব্য পালন করেন এবং অধিকার ভোগ করে, তার অধ্যয়নই হলো পৌরনীতি। তাহলে আমরা 2-3টা জিনিস পেয়েছি। আমি আপনাদের আবার বলছি, সেটি হচ্ছে আমরা যখন পরীক্ষার খাতায় প্রশ্ন লিখি, প্রশ্ন পাই, পরীক্ষার সময় প্রশ্ন পাই, প্রশ্ন দেওয়া থাকে এফআই গ্লাউডের মতে পৌরনীতি কি, ইএম হোয়াইটের মতে পৌরনীতি কি, অথবা বলা হয়ে থাকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পৌরনীতির সংজ্ঞাটি কি রূপ দেওয়া হয়েছে। এভাবে অনেকগুলো প্রশ্ন আমাদের থেকে খোঁজা হয়, চাওয়া হয় 1 অথবা 2 নাম্বারের জন্য। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, এটি হচ্ছে নাগরিকের সমস্ত বিষয়বস্তু নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। এটা হচ্ছে জেনারেল কোয়েশ্চন আনসার। এটা আমরা আমাদের মতো একটা সংজ্ঞা দিলাম।
এবার যদি বলা হয়ে থাকে এফআই গ্লাউডের মতে যেই সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করে তার অধ্যয়নই হলো পৌরনীতি। দ্যাটস অল। এবার আসি স্যার ইএম হোয়াইট কি বলেছেন। মাথায় রাখতে হবে পৌরনীতি যতদিন পড়বো ইএম হোয়াইটকে ততদিন পড়তে হবে, কারণ পৌরনীতির প্রত্যেকটি শাখা প্রশাখাতে ইএম হোয়াইট স্যারের সংজ্ঞা থাকবে। ইএম হোয়াইট স্যার বলেছেন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যেই শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। কি বলছি? অর্থাৎ দেখেন ইএম হোয়াইট স্যার খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, সেটি হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যেই শাস্ত্র আলোচনা করে তাই হলো পৌরনীতি। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যেই শাস্ত্র আলোচনা করে তাই হলো পৌরনীতি। এই সংজ্ঞাটা কিসের মতো? এই সংজ্ঞাটা অনেকটা আমরা আগে যে সংজ্ঞাটা লিখেছি এটার মতো হয়ে যাচ্ছে, তাই না? ওকে। ইএম হোয়াইট স্যার আরেকটা সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। আবার বলছি পৌরনীতি সম্পর্কে স্যার ইএম হোয়াইট আরো একটি সংজ্ঞা দিতে গিয়ে বলেন পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে তাই হলো পৌরনীতি। আপনারা চাইলে নাম্বার ইনক্রিজ করার জন্য, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য একটা কাজ করতে পারেন। সিভিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ হিউম্যান নলেজ হুইচ ডিলস উইথ এভরিথিং রিলেটেড টু আ সিটিজেন অ্যান্ড হিউম্যান। ওকে, জাস্ট আবার বলছি, civics is the branch of human knowledge which deals with everything related to a citizen and human. মাথায় রাখতে হবে পৌরনীতি হলো এমন একটি বিষয়, এমন একটি শাস্ত্র যা পাঠ করলে নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুরূপে একটা ধারণা পাওয়া যায়, তাই হলো পৌরনীতি। এগুলো আমরা তখন কি পড়েছি? পৌরনীতির সংজ্ঞা এবং পৌরনীতির ধারণা পড়েছি। পৌরনীতি সম্পর্কে বিভিন্ন ব্যক্তিবর্গ যে ধারণাগুলো দিয়েছেন সেই ধারণাগুলো আমরা তখন পড়েছি। এবার আসি আমরা পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন মূলত কি নিয়ে কাজ করে? পৌরনীতি ও সুশাসন মূলত দুটি বিষয় নিয়ে কাজ করে। পৌরনীতির প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নাগরিক। পৌরনীতির বিষয়টি হচ্ছে প্রথম বিষয়টি হচ্ছে কি? নাগরিক। আমরা আগেই পড়েছি পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এটা আমরা আগেই পড়েছি। তাহলে দেখেন পৌরনীতি শাসনের প্রধান আলোচ্য বিষয় কোনটা হবে? ডেফিনেটলি নাগরিক। গুড, ডেফিনেটলি কি হবে? নাগরিক হবে। এই নগররাষ্ট্রটা নিয়ে আমরা আপাতত এখন কাজ করব না। তাহলে আমরা কাকে নিয়ে কাজ করব আপাতত? আমরা আপাতত কাজ করব নাগরিক নিয়ে। কাকে নিয়ে? নাগরিক নিয়ে। কাকে নিয়ে? নাগরিক নিয়ে। ভেরি গুড। এরপর আসি পৌরনীতি ও সুশাসনের পরিধি বিষয়বস্তু কি কি? আমরা দেখেন এমন একটা বিষয় পড়ছি যেই বিষয়টি পাঠ করার মাধ্যমে একজন নাগরিক সুনাগরিক হতে পারবে। একজন নাগরিক তার ব্যক্তি সম্পর্কে, তার অধিকার কি, তার কর্তব্য কি, তার অতীত কেমন ছিল, বর্তমান কেমন যাবে, ভবিষ্যৎ কেমন যাবে, সব কিছু সম্পর্কে একটা ধারণা পাবে। অর্থাৎ একটা মানবকে নিয়ে আস্ত গবেষণা করে যেই শাস্ত্রটি, তাই হলো পৌরনীতি। তাহলে আপনারাই বলতে পারেন পৌরনীতি ও সুশাসনের পরিধি বিষয়বস্তুগুলো কি কি হতে পারে, অথবা এটাও বলতে পারেন পৌরনীতি ও সুশাসনের পরিধি অথবা বিষয়বস্তু বেশি হবে নাকি কম হবে, এটা আপনারাও বলতে পারেন। তাহলে চলুন আমরা বর্ণনা শুরু করি। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। লেটস স্টার্ট। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুগুলো যদি আমরা একটু পড়ি তাহলে দেখা যাবে অনেকগুলো কি রয়েছে, পৌরনীতি বিষয়বস্তু পরিধি রয়েছে। আমাদের পরীক্ষার খাতায় আমরা তো অনেকগুলো লেখার সুযোগ পাবো না, আমাদের থেকে কিছু জিনিস চাওয়া হবে। কেমন? আমাদের থেকে যা চাওয়া হবে আমরা তাই সুন্দর করে সেখানে পরীক্ষার খাতায় এক্সপ্লেন করব,
চেষ্টা করব সেখানে বাংলার সাথে ইংরেজি ওয়ার্ড যেগুলো আছে সেগুলো রিলেটেড করার জন্য এবং পরীক্ষার খাতাটা গুছিয়ে লেখার জন্য। লেটস স্টার্ট এগেইন। পৌরনীতি ও সুশাসনের পরিধি বিষয়বস্তু এখন এইভাবে লিখতে হবে, দ্য স্কোপস অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। দ্য স্কোপস অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। জাস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ধরুন একজনের নাম করিম। করিম চট্টগ্রাম কলেজে ভর্তি হতে গেল। করিম চট্টগ্রাম কলেজে ভর্তি হতে যাওয়ার পর করিমের শিক্ষক করিমকে বলল, তুমি এমন একটি বিষয় নিবে যে এই বিষয়টি পাঠ করলে নাগরিকতার সাথে জড়িত অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং একজন নাগরিকের সব কিছু সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। তাহলে উদ্দীপকে বর্ণিত করিমের শিক্ষক করিমকে কোন বিষয়টি নিতে বলেছেন? ইয়েস, ডেফিনেটলি পৌরনীতি ও সুশাসন। এবার আমরা আসি পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুগুলো কি কি। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুগুলো যদি আমরা একটু ডেসক্রাইব করতে যাই, তখন আমরা লিখব দ্য স্কোপস অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। নাগরিক জীবনে যা কিছু স্পর্শিত তা নিয়েই পৌরনীতি কাজ করে। এই জিনিসটি খুব সুন্দর লাইন, এই লাইনটা আমার খুব সুন্দর লেগেছে। নাগরিক জীবনে যা কিছু স্পর্শিত, নাগরিক জীবনকে যা কিছু স্পর্শ করেছে সবকিছুই হচ্ছে কার কাজ? পৌরনীতির কাজ। সবগুলো নিয়ে কে কাজ করে? পৌরনীতি কাজ করে।